দিকে। আমরা 5ই আগস্টের পর থেকে বিচার চাচ্ছি এর আগে ঘটে যাওয়া প্রত্যেকটি ধর্ষণের ঘটনার। আমাদের সেই তনু হত্যা, মুনিয়া হত্যার বিচার কিন্তু এখনো হয়নি। বিচার কাজ নতুনভাবে শুরু হয়েছে কিনা তারা কোনো হদিস আমরা ইন্টারিমের কাছ থেকে দেখছি না। বন্ধুগণ, 5ই আগস্টের পরবর্তী সময়ে নারীদের নিরাপত্তার দাবিতে একটা বড় সমাবেশ হয়েছিল। কলকাতার আরজি করে যে মৌমিতা ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হয়েছিল তার প্রতিবাদে বাংলাদেশের নারীরাও নেমেছিল রাস্তায়। মেয়েরা দখল করো এই সংহতি সমাবেশে আমাদের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ এসেছিল। সে এসে জোর গলায় বলেছিল, বলো তোমাদের জন্য আমরা কি করতে পারি। আমি বলতে চাই, আপনি ক্ষমতায় গিয়ে কি বধির হয়ে গিয়েছেন নাকি আপনার গায়ের চামড়া মোটা হয়ে গেছে? তা না হলে এই নারীদের আর্তনাদ কেন আপনাদের পর্যন্ত পৌঁছাচ্ছে না? আপনি তো নারী আন্দোলন কর্মী হিসেবেই পরিচিত ছিলেন এই উপদেষ্টা পরিষদে যাওয়ার আগে, তাহলে এখন নারীদের অধিকার নিয়ে কেন আপনারা চুপ আছেন? নারী সমতা অধিকার এর জন্য যা যা নিশ্চিতকরণের প্রয়োজন তার কি কি আসলে এই ইন্টারিম গভর্নমেন্ট করেছে? এই শহরকে, এই দেশকে নিরাপদ, নারীদের জন্য নিরাপদ করার জন্য কি তারা কোনো রকম নতুন ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে? তারা কি নারীর সম্পত্তি অধিকারের জন্য কোনো ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে? করেনি। বরং আমরা দেখি নারীদের ফুটবল খেলায় যখন একটা উগ্রবাদী ধর্মীয় ফ্যাসিস্ট গোষ্ঠী গিয়ে আক্রমণ করে তারা যখন ক্ষমা চায়, বলে আমরা নারীদের খেলার বিষয়ে নাক গলাবো না, তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এর বিরুদ্ধে আর কোনো বিচারিক প্রক্রিয়ায় যাওয়া হয় না। বন্ধুগণ, যে ইন্টারিম একটা উগ্রবাদী ধর্মীয় ফ্যাসিস্ট গোষ্ঠীকে মদত দিচ্ছে, তাদের পৃষ্ঠপোষকতা করছে, তাদের থেকে নারী মুক্তি, আদিবাসীদের মুক্তি কিংবা শ্রমিকদের মুক্তি আমরা আশা করতে পারি না। পাহাড়ে প্রতিনিয়ত সেনারা যে পরিমাণ নারীদেরকে ধর্ষণ করছে তা তো আমাদের এই মেইনস্ট্রিম মিডিয়াতে আসেও না। আমার পূর্ববর্তী বক্তারা অনেক ধর্ষণের ঘটনার একটা সংখ্যা আপনাদের সামনে বলে গেল। আমি বলতে চাই, এই যে যে সংখ্যাগুলো তারা বলেছে এগুলো জাস্ট রেজিস্টার্ড হয়েছে। যেগুলো রেজিস্টার্ড হয়নি তারা কি হারিয়ে যাবে? হারিয়ে যায়, তারা প্রতিনিয়ত হারিয়ে যায়। কারণ একটা থানায় যখন আপনি ধর্ষণের বিরুদ্ধে মামলা করতে যান, তখন এই পুলিশরাই, উর্দিওয়ালা পুলিশরাই তখন নারীদেরকে মোরাল পুলিশিং করে, তাদেরকে অপমান করে, তাদের মামলা নেয় না। এই প্রক্রিয়া ভাঙার জন্য, এই সংস্কৃতি ভাঙার জন্য আমাদের ইন্টারিম আসলে কি ব্যবস্থা গ্রহণ করেছে? বন্ধুগণ, এই নারী মুক্তি কেবলমাত্র কয়েকটা ব্যবস্থা নিলেই চলে আসবে না। যে আমূল পরিবর্তন দরকার, যে সংস্কৃতিতে পরিবর্তন দরকার, যে অর্থনীতিতে পরিবর্তন দরকার, সেই সংগ্রামকে আরো বেগবান করতে হবে। ওই ধর্ষকের পরিবারের লোকজন উপস্থিত থাকলেও ধর্ষণের অভিযোগ এনে যে নারী বা কন্যা শিশুটি আদালতে উপস্থিত, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা সমাজ ও পরিবার থেকে বিচ্ছিন্ন। আশ্রয় কেন্দ্রের নিরাপত্তার খাতিরে মানবাধিকার সংগঠনের হেফাজতে আছেন কিংবা পরিবার ভিকটিমকে আশ্রয় কেন্দ্রে ফেলে রেখেছেন এবং তার সাথে মানবাধিকার কর্মীরা আছে। দেশের আনাচে কানাচে ধর্ষণ, সহিংসতা, নির্যাতন তো হয়ই হিসেব ছাড়া, তার মাঝ থেকে সামাজিক বাধা পেরিয়ে পুলিশ স্টেশনে মামলা দায়ের করবার জন্য পৌঁছায় সেসবের সাক্ষী কেবল আমরা থাকি। গতকাল এ নিয়ে কিছু ঘাটাঘাটি করতে গিয়ে একটা গবেষণামূলক বইয়ে একটি ধর্ষণমূলক মামলায় এরকম পেলাম যে ভিকটিম অভিযুক্তের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। সেই মামলার রায় দেওয়া হয় অভিযোগকারী নারী সহজলভ্য, তার মর্যাদা কম, ফলে এই অভিযোগ বিশ্বাস করা যায় না। আদালত এই সহজলভ্য নারীর অভিযোগের উপর আস্থা রাখবার মতন কোনো স্পষ্ট প্রমাণ পায়নি। কাজের মেয়ে সহজলভ্য, এই অবস্থানের বিচারে মামলা খারিজ হয়ে যায়। এই একই ধারাবাহিকতায় সাক্ষ্য আইন ব্যবহার করা হয়েছে এমন মামলায় দেখা যায় ডিভোর্সি, একাধিকবার বিবাহিত নারী কিংবা সন্তান আছে এমন ডিভোর্সি নারীকে সহজলভ্য হিসেবে মামলায় চিহ্নিত করে ধর্ষণের মামলা খারিজ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ আমরা এমন একটি পুরুষতান্ত্রিক, পুরুষালী মতাদর্শের সমাজে বাস করি যেখানে নিপীড়নের চাইতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে স্বয়ং নিপীড়িত হওয়ার যোগ্যতা। নিপীড়ন প্রমাণের চাইতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে নিপীড়িত হয়েছে কিনা সেটা প্রমাণের আবশ্যকতা। আইনের পুরুষালী সংস্কৃতি মনে করে নিম্নবিত্ত, অশিক্ষিত, মর্যাদাহীন নারীর ধর্ষণ হয় না, কারণ তার নিকট সম্মান, ইজ্জত আদরণীয়, মূল্যবান নয়। এবার এসব থেকে পরিত্রাণজনিত কথাবার্তায় আসি। প্রথমত, নারী ও প্রান্তিকের স্বরকে হাওয়ায় উড়িয়ে দেওয়া রাজনীতির বিরুদ্ধে উচ্চকিত হতে হবে।